নমস্কার। আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, যেখানে মার্কেট নিয়ে তো অ্যানালিসিস থাকবেই, কিন্তু তার সাথে সাথে আপনাদের অনেক প্রশ্ন এসেছে গত ভিডিওর নিচে বা গত এক দু ভিডিওর নিচে। সেই দারুণ দারুণ প্রশ্ন এসেছে যে এই স্টকটা ধরা আছে, এখন স্টকে লস চলছে, কি করব, নতুন করে এখন ইনভেস্ট করা যায় কি না, হাতে কিছু টাকা আছে, হ্যাঁ কিছু উদ্বৃত্ত টাকা আছে, এখন কি সেই লেভেল যেখানে ইনভেস্ট করব নাকি ভাগ করে একটু ইনভেস্ট করব। এই ধরনের অনেক প্রশ্ন, কিন্তু ইন্টারেস্টিং প্রশ্ন এসেছে, যার প্রশ্নের উত্তর আমি নেব এই আপনাদের প্রশ্নোত্তর এই ভিডিওতে। তার সাথে সাথে মার্কেটের অ্যানালিসিস থাকবে। চলুন চট করে মার্কেটের অ্যানালিসিসটা একটু সেরে ফেলি। দেখুন, কি আর বলবো বলুন, এই দাগটা আমি একটু রাখছি। দুটো লাইন আগে ছিল আপনাদের সামনেই, এই লাইনটা আর এই লাইনটা। গত 1.5 মাস ধরে এই লাইন দুটো দেখে দেখে আপনাদের পাকিয়ে দিয়েছি মোটামুটি। কেন পাকিয়ে দিয়েছি নিশ্চয়ই বুঝেছেন, যে এই দুটো, এই যে কনসলিডেশন জোনটা, এবং একবারের জন্যেও 24,500-র নিচে ক্লোজিং দেয়নি। এই যে যখন থেকে এই রেঞ্জে ঢুকেছিল তারপর ক্লোজিং দেয়নি। এবং যেটা আমি বারবার বলেছিলাম, যতই নিউজ আসুক, চোখে দেখে কিন্তু টেকনিক্যাল চার্টে নিফটি উইকনেস দেখাচ্ছে না। হ্যাঁ, ইরান একে বোম মারছে, মিসাইল মারছে, এ ওকে মারছে, সবই কিছু ঠিক আছে, তেলের দাম 80 হচ্ছে, সব কিছু ঠিক আছে, কিন্তু চার্টে উইকনেস নিফটি দেখাচ্ছে না, বাজার উইকনেস দেখাচ্ছে না। আমি আপনি কি ভাবলাম, বাজারের তাতে কিচ্ছু যায় আসে না। এইটা বারবার বলছি। বাজার কি করছে সেটা আমাদের জন্য যায় আসে। বাজার বলছে আমি 24,500, মানে মাত্র 2% নিচে যেতেও, টপের থেকে 2% নিচে যেতেও আমি রাজি নই। 25,000-এর কাছাকাছি তো ছিল, 25,000 থেকে 24,500-র নিচে যেতেই রাজি নই। বুঝেছেন তো? তা সেটাই দেখিয়েছে, এবং যেটাই হয়, তারপর যখন সব জিনিসগুলো আর তেমন খুঁজলেও তেমন বাজে নিউজ পাওয়া যাচ্ছে না বা নেই, অয়েল প্রাইস কমেছে, প্লাস ডলার ইন্ডেক্স 97-এ চলে এসছে, 98ও ভেঙে গেছে, সেই জিনিসগুলো যখন হচ্ছে, রুপি স্ট্রেংথেন হচ্ছে, তখন তো জিনিসগুলো যাবেই উপরে। আর এখন যখন ভিডিও শ্যুট করছি, এখনও এফআইআই এর ডেটা আসেনি। যদি কেউ লেটে ভিডিওটা দেখেন, প্লিজ নিচে কমেন্ট করে জানাবেন। আমার মনে হয় এফআইআইদের আজকে বাইং ফিগার আসবে, ক্যাশ মার্কেটে আসতে পারে, যদিও আজকে এক্সপায়ারি আছে, এক্সপায়ারির একটা চাল থাকে, তাও দেখে যেন মনে হচ্ছে এফআইআইদের ডেটা এলেও, বাইং ফিগার এলেও আসতে পারে ক্যাশ মার্কেটে। কারণ আজকে দুটো যে মেন ব্যাপার, রিলায়েন্সও বেড়েছে, তার সাথে সাথে এইচডিএফসি ব্যাংক 2,000-এর উপরে ট্রেড করা, সেটাও একটা ভালো পজিটিভ দিক। এবং দুটো মহারথী যখন বাড়ে, তখন নিফটিতে তো এরকম 300 পয়েন্টের মুভ দেখাই যেতে পারে। তবে হ্যাঁ, আজকে একটা মান্থলি এক্সপায়ারিরও ব্যাপার ছিল। প্রথমে 25,400-তে একটু শর্ট করা ছিল, ওপেন ইন্টারেস্টগুলো ছিল, তারা ট্র্যাপড হয়েছে। তারপর ট্র্যাপড হয়ে যখন উপরের দিকে গেছে, 25,500-তেও ওপেন ইন্টারেস্ট ছিল, কল রাইটাররা অ্যাক্টিভ ছিল, তারা একটু ট্র্যাপড হয়ে শর্ট কভার করেছে। এই জন্য যদি দেখেন, বন্ধটা কিন্তু 25,550-এই হয়েছে। ঠিক আছে, লাস্ট 50 পয়েন্টের মুভটা আমি নয় ছেড়েই দিলাম, তাতেও কিন্তু মুভ ভালোই এসেছে। এবার দেখা যাক আগামী দিনগুলোতে কি হয়। নিফটি ব্রেকআউট গতকালই দিয়েছে, আমি বলেছিলাম যে ব্রেকআউট দিয়ে ক্লোজিং, আজকে সেটার ফলো আপটা হলো, এবং বারবার আমি বলেছিলাম যে ব্রেকআউট দিয়ে ফলো আপ হয় কিনা এটাও ইম্পর্টেন্ট, সেটাও আজকে হয়েছে। হরে ধরে বাজার ঠিক আছে। আজকে যদি দেখেন, একটু মিড ক্যাপ স্মল ক্যাপ কম্পারেটিভলি একটু ব্যাকফুটে আছে, যেখানে নিফটি 1%, 1.5% বেড়েছে, মিড ক্যাপ স্মল ক্যাপ 0.2, 0.5% বেড়েছে। সেটা দেখে অনেকে হয়তো ভাববেন, হ্যাঁ ইন্ডেক্স তো বাড়লো, আমাদের স্টকগুলো তেমন বাড়লো না। তো দেখুন, আগে ভেবে দেখুন, যখন নিফটি একটু আন্ডার পারফর্ম বা কনসলিডেট করছিল, তখন তো মিড ক্যাপ স্মল ক্যাপ তো মাঝে মাঝেই 1% করে বাড়তো, কিছু কিছু স্টক দারুণ বেড়েছে। আজকে একটু তারা একটু ব্যাকফুটে থাকবে, যেহেতু মহারথীরা এগোচ্ছে, এইচডিএফসি ব্যাংক, রিলায়েন্স, তখন তারা মানে এগোচ্ছে, তখন অন্যরা একটু সাইডে থাকবে। এইভাবেই মার্কেট চলে, ঠিক আছে? তো ঠিক একদম সব ঠিক আছে, চলছে ঠিকঠাক। এইবার আসবো একটা সেক্টর নিয়ে, আপনাদের কয়েকজনের প্রশ্ন এসেছে তাই জন্য, যে ডিফেন্স সেক্টরটা কি হচ্ছে, ডিফেন্স সেক্টর এত পড়ছে কেন। একজনের আমার প্রশ্ন এসেছে যে ডিফেন্স সেক্টরটা তো খালি পড়ে যাচ্ছে। এরকম নয়, এইভাবে ভাবলে হবে না। অ্যাজ আ কন্টিনিউটি দেখুন, এইখান থেকে যদি দেখেন, এখানে ওই সিজ ফায়ারের সময় থেকে 1 মাসও হয়নি, 13ই মে থেকে 5 জুন যদি দেখেন, অত পর্যন্ত একটা ইন্ডেক্স, ডিফেন্স ইন্ডেক্সটা রিটার্ন দিয়েছিল 25%। এটা নিফটি ডিফেন্স ইন্ডেক্সের চার্ট,
25% রিটার্ন দিয়েছে উইদিন 1 মান্থ একটা ইন্ডেক্স। তারপর কি সেই কনসলিডেট করার তার অধিকার কি কেড়ে নিচ্ছেন আপনারা? অধিকার তো আছে। এই যে এখানে এবার সে কনসলিডেট একটু করবে, এবার সেটা কতদিন করবে কেউ জানে না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এই যে এখন এই জায়গাটা একটু সাপোর্ট, এইখানে আগে যেখানে রেজিস্ট্যান্স ছিল সেখান থেকেই লাইন একটা সাপোর্ট হিসাবে হয়, সেইখানে অত দূর পর্যন্ত আসলেও ডিফেন্স সেক্টর ঠিক আছে। কেন একবারে তো 25% বেড়েছে উইদিন 1 মাস, একটা ইন্ডেক্স, স্টক তো আরও বেড়েছে, ইন্ডেক্সে যদি 25% বাড়ে, তো তারপর সে একটু 5% কনসলিডেট করবে না, 7% কনসলিডেট করবে না? এটা তো স্বাভাবিক ব্যাপার। এইভাবে ভাবতে হবে ব্যাপারটা। এবার আপনি যদি একদম টপে নিয়ে থাকেন, সেটা তো মার্কেটের দোষ নয়। ও তো অনেকবার বলেছে আয় আয় আমার উপরে চেপে বস, আমাকে নে, এরকম ও ইন্ডেক্সটা বারবার বলেছে। বহুবার আপনারা নিজেরাও জানেন যে ডিফেন্স সেক্টরে ওই ইন্ডিয়া পাকিস্তান কনফ্লিক্ট হওয়ার পর তো আরও জোর যে হবে, তার উপরে ওই যে ব্রহ্মসের জন্য ফ্যাক্টরি উদ্বোধনটা লাইভ টেলিকাস্ট হয়েছিল, তখন আমরা সবাই দেখেছিলাম। তো এই ব্যাপারগুলো তো জানেন, জেনেও যদি আমি একদম টপে নিই ওয়েট করে করে, তো সেটা তো মার্কেটের দোষ নয় না। সুতরাং নিচ থেকে যাদের যদি পজিশন থেকে থাকে অবভিয়াসলি ঠিক আছে। ওকে, যাই হোক, এইবার আমি আসি আপনাদের প্রশ্ন উত্তরে। ভিডিওটাকে যদি ভালো লাগে প্লিজ একটু লাইক করে দেবেন। আর আপনার কি মতামত এই ব্রেকআউটে? আপনাদের 1.5 মাস ধরে আমি বলেছিলাম প্লিজ প্লিজ ভালো স্টকে থাকুন, ভালো মিউচুয়াল ফান্ডে থাকুন, এ বাজার উইকনেস দেখাচ্ছে না। যতই নিউজ খারাপ থাকুক উইকনেস দেখাচ্ছে না। অ্যাকুমুলেট করুন, জোগাড় এই করুন। যারা যারা অ্যাকুমুলেট করে গেছেন সেই সময় ইউনিট মিউচুয়াল ফান্ডের, বা নিচ থেকে একটু নেওয়া আছে, বা যাদের উপরেরই পোর্টফোলিও আছে কিন্তু এসআইপি বন্ধ করেননি, আজকে তারা একটু হাসছেন। যদি হেসে থাকেন, যদি এই চ্যানেলটা একটু আপনাদের সাহায্য করে থাকে মনে কনফিডেন্স আনার জন্য, প্লিজ প্লিজ নিচে একটু লিখবেন যে হ্যাঁ দাদা, আপনার সঞ্জয় তোমার চ্যানেলটা একটু কনফিডেন্স বুস্টের কাজ করেছে। এই কথাটা একটু লিখবেন, তাতে আমারও নিজের কনফিডেন্স বুস্ট হয়, মনে হয় যেন আপনাদের জন্য আমি কিছু করতে পেরেছি। এবার আসুন আপনাদের প্রশ্নোত্তরে, ঠিক আছে? আর ভিডিওটা প্লিজ একটু লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এই যে আচ্ছা, একজন লিখেছেন আমি কিভাবে আপনার ক্লাস করতে পারবো, আমাকে আপনার নাম্বারটা দেবেন, আজকে আমি আপনার ভিডিও দেখতে খুব ভালো লাগলো। দেখুন, নাম্বার নিয়ে আপনি ক্লাস করতে পারবেন না, সবাইকেই বলছি। ক্লাস করতে চাইলে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে আমি কিন্তু আমার সঞ্জয় টক্স অ্যাপটা যেটা আছে সেটা প্লে স্টোরের থেকে ডাউনলোড করে নেবেন, তার লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। সেই লিঙ্ক থেকে আপনি অ্যাপ স্টোর থেকে ওই আমার অ্যাপটা ইনস্টল করে রাখবেন। ওই অ্যাপের মাধ্যমেই আমার কোর্স হয়, কোনো কোর্স লঞ্চ হলে ওখানেই সেটা পাবেন। আপাতত কোনো কোর্স নেই, সব কোর্সই চলছে, তবে এই ধরুন অগাস্ট সেপ্টেম্বর থেকে নতুন কোর্স আমি লঞ্চ করব, তখন আপনারা পেয়ে যাবেন। জুলাইতে কোনো কোর্স লঞ্চ হবে না, অগাস্ট সেপ্টেম্বরে নিশ্চয়ই কোর্স লঞ্চ হবে। আর যদি তাও মানে এমনি অফিসের যদি আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার জানতে চান, সেটা 9900610986। এখানে শুধু কোর্স সম্বন্ধে যদি কিছু জানার থাকে সেটা আপনি জানতে পারেন, ঠিক আছে? হোয়াটসঅ্যাপই করবেন, ফোন নয়। ওকে, এটা হলো। এইবার আমি আসি অ্যাপ্লাই টু এইচডিবি ফিনান্স আইপিও। ঠিক আছে, অ্যাপ্লাই তো অনেকেই হয়তো করবে, কজন পাবে আমি জানি না, তবে ঠিক আছে, মানে আহামরিও কিছু নেই। আবার বলছি, তাড়া করার মতো কিছু নয়, মানে ওর থেকেও ভালো ভালো কোম্পানি কিন্তু আছে, মানে এই নয় যে মনোপলিস্টিক বিজনেস টাইপের। হ্যাঁ, ভালো প্যারেন্টেজ, ভালো সবই, কিন্তু বাজাজ ফিনান্সও আছে এই ফেজে, জিও ফিনান্সও আছে, সুতরাং তারাও যথেষ্ট, ইভেন আদিত্য বিড়লা মানিও আছে, সবাই কিন্তু বাঘা বাঘা লোকেরা আছে অলরেডি। হ্যাঁ, ভেরি গুড ডিসকাশন, ধন্যবাদ, অনেকে লিখেছেন। ঠিক আছে, আমি প্রশ্নে চলে যাব। দাদা কিছু লামসাম অ্যামাউন্ট, এটা খুব ইন্টারেস্টিং, এই ধরনের প্রশ্ন অনেকেই করেছেন। দাদা কিছু লামসাম অ্যামাউন্ট আছে, কি করব, সিপের মতো করে ভাগ করে দিব নাকি ইনভেস্ট করে দেব, মানে একবারে ইনভেস্ট করে দেবো নাকি সিপের মতন করে করব? আমার মনে হয় একটু ইনভেস্ট করুন, টাকাটাকে 3 ভাগে ভাগ করে নিন, একটু এখন করুন, আর একটু যদি নিচে কখনো আসে তখন একটু করেন, এইভাবে করেন, 2-3 ভাগে ভাগ করে নিয়ে করেন। বেশি ভাববেন না, যদি 10 বছরের একটু ব্যাপার থাকে, যদি 10 বছরের নাজারিয়া থাকে বা 15 বছরের নাজারিয়া থাকেন, আপনি 25,000-এ নিচ্ছেন না 24,500-এ নিচ্ছেন না 25,500-এ নিচ্ছেন, অতটা ম্যাটার করে না। হ্যাঁ, তো সেটা একটু নজরে রাখবেন। ওকে,
স্যার দারুণ আলোচনা, তবে স্যার একটু ম্যানেজমেন্টের বক্তব্যটা স্ক্রিনারের কোথায় দেখতে পাবো? আচ্ছা, আমি বলেছিলাম যে স্টক যখন আপনি কিনছেন তখন ম্যানেজমেন্টের বক্তব্যটা গুলো একটু দেখবেন, এই জিনিসগুলো আমি বলেছিলাম। তো সেই ব্যাপারগুলো, ম্যানেজমেন্টের বক্তব্য আপনি স্ক্রিনার থেকে পাবেন না। এক সেকেন্ড, আপনি স্ক্রিনার থেকে পাবেন না, ওইগুলো আপনি পাবেন, এক সেকেন্ড, ওইগুলো আপনি পাবেন ম্যানেজমেন্ট ওয়েবসাইটে, কোম্পানির ওয়েবসাইটে দেখবেন আন্ডার ইনভেস্টর বলে থাকে, ওইখানে ওরা যখন যে কোনো প্রেস মিট করে বা কোয়ার্টারলি রেজাল্ট বার করে তখন ম্যানেজমেন্টের বক্তব্য এইসবগুলোর ভিডিও করে রাখা থাকে, সেইখান থেকে, সেই জায়গা থেকে পাবেন। কোম্পানির ওয়েবসাইট অবশ্যই দেখবেন। যারা যারা ফান্ডামেন্টাল অ্যানালিসিস করেন, স্টকে ইনভেস্ট করেন, সেই কোম্পানির ওয়েবসাইটে কোম্পানির ম্যানেজমেন্ট কি বলল সেইগুলো কিন্তু একটু নাড়াচাড়া করবেন। এনএসি আনলিস্টেড শেয়ার কেনা উচিত কিনা একটু বলবেন। দারুণ, খুব দারুণ প্রশ্ন। এনএসির আনলিস্টেড শেয়ার, আনলিস্টেড স্পেসে এনএসি শেয়ার কেনা যায়। একটা কথার উদাহরণ আমি দিই, আপনারা ওই নামে চলে যাবেন না, ভ্যালুয়েশনও দেখবেন। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, এটা গুগল করলেও পাবেন। আনলিস্টেড স্পেসে কিন্তু এই যে এইচডিবি ফিনান্সিয়াল, সেটাও কিন্তু ট্রেড করতো, সেটাও কেনা যেত আনলিস্টেডে। আনলিস্টেডের লাস্ট দাম ছিল 1200 টাকা, 1300 টাকা। আনলিস্টেডে তো কোনো লিস্টেড মার্কেট নয়, ওখানে যে যেমন দাম একটু কোট করলো, তো 1200 টাকা 1300 টাকা দাম চলছিল, দাম লাস্টেও চলেছিল। যেই আইপিও এসে গেল তারপর আনলিস্টেড ওখান থেকে চলে যায়, ওখানে আর ছিল না দাম। এখন যে আইপিও এসেছে কততে এসেছে ভাবুন, 700-800 টাকা। 40% ডিসকাউন্টে আপনার মার্কেটে লিস্ট হচ্ছে বা আইপিও এসেছে, ভাবুন। যারা ওইখানে 1280 টাকায় কিনে ফেলেছে তারা তো এখন হাত কচলাচ্ছে। তাই জন্য বলছি, সবসময় আনলিস্টেড স্পেস যে ভালো তা নয়, দেখে নিতে হবে কখন কোন ভ্যালুয়েশনে জিনিসগুলো কিনছি, ঠিক আছে? সুতরাং শেয়ারের ভ্যালুয়েশন অনুযায়ী এইটা ব্যাপারে, সুতরাং এই জন্য যেহেতু লিস্টেড নয়, আমি এই সম্বন্ধে আমার বক্তব্য রিজার্ভ রাখতে চাই। কারণ আনলিস্টেড যে প্ল্যাটফর্মগুলো থেকে কেনেন সেগুলো কিন্তু সেবি রেজিস্টার্ড নয়, সুতরাং সেগুলোও একটা রিস্ক থেকে যায়। হ্যাঁ, কে টাকা মেরে চলে যাবে তখন কি বলবেন? বলবেন সঞ্জয় তুমি বলেছিলে তাই জন্য না, তাই জন্য লিস্ট হতে দিন, তারপরও নয় দেখা যেতে পারে। আর কিনতে হলে 1-2 বছর আগে এনএসির ভ্যালুয়েশনটা ভালো ছিল, 1-2 মাস আগেও ভালো 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 ছিল, এখন দামটা একটু উপরের দিকে চলে গেছে। যদি আপনাকে উদাহরণ দিই, বিগত এক মাসে এনএসির আনলিস্টেড স্পেসে শেয়ারের প্রাইস 40% বেড়েছে। তাহলে এক মাসে 40% যেগুলো বেড়ে গেছে সেখানে কি লাফিয়ে পড়ে কেনা উচিত? তো এই ব্যাপারগুলো একটু দেখবেন, ধীরে সুস্থে অনেক সময় পাবেন, লিস্ট হোক তারপর দেখা যাবে। আচ্ছা, ইনি লিখেছেন বিরাট কিছু না হলে 20,000-এ আসবে না, ওই নিফটি নিয়ে আলোচনা চলছিল। আচ্ছা, টাটা টেলি মাহা 78-এ কিনেছি, 500 পিস হোল্ড করব। দেখুন, আপনি তো আমাকে জিজ্ঞেস করে কেনেননি, সুতরাং হোল্ড করবেন কিনা আপনার ডিসিশন। তবে একটা কথা এখানে বলি, যখন আপনি কিনেছিলেন আপনি কি ওই 100 টাকার নিচের স্টক বলে কিনেছেন? হ্যাঁ, সেটা যদি ফান্ডামেন্টাল অ্যানালিসিস কি করেছিলেন? আপনি তো ট্রেডিং করছেন না মনে হয়, ট্রেডিং করলে তো স্টপ লস রাখতেন। ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে কি নিয়েছেন? মানে আমি এটা বুঝি না যে ফান্ডামেন্টাল অ্যানালিসিসে কি আপনি একটা একেও, মানে এয়ারটেলকেও অ্যানালিসিস করেছেন, টাটা টেলি মহারাষ্ট্রকেও করেছেন, দুটোর মধ্যে কম্পেয়ার করে দেখেছেন টাটা টেলি এয়ারটেলের থেকে ভালো, তার জন্য নিয়েছেন কি ফান্ডামেন্টালি? এই সবগুলো একটু ভেবে দেখবেন। কেউ কি রেকমেন্ডেশন দিল বা কার থেকে শুনে যদি কিছু করে থাকেন, একটু নিজের বুদ্ধিটাও লাগান, একটু ফান্ডামেন্টালটা দেখে তারপর কম্পেয়ার করে নিন। 100 টাকার নিচের স্টক বলে নিতে হবে তা নয়, একটু মাথায় রাখবেন। আমি কোনোদিন আমার চ্যানেলে এই স্টক আমি কভার করিনি, ঠিক আছে? যদিও টেলিকম সেক্টরের প্রতি ভালো, তবে টেলিকম সেক্টরের মধ্যেই যদি কেউ ভোদাফোনকে বলে, আমি তাতে বুলিশ একদমই নয়, বা আমি তার ফান্ডামেন্টালে এই না, ধারে জর্জরিত, তার থেকে এয়ারটেল অনেক ভালো। এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবেন। আচ্ছা দাদা, আমি সুইং ট্রেড করতে গিয়ে ফেসে গেছি, স্টপ লস লাগাইনি, তার জন্য জেগেলস অ্যান্ড টাটা মোটর। জেগেল তো বিভিন্ন টিভি চ্যানেলে বলে, হয়তো তার জন্য নিয়েছেন। টাটা মোটর যাই হোক, বহুল প্রচলিত, কিন্তু ওই স্টপ লস না রাখলে তো ফেসে গেছি না। এইখানে এই ওয়ার্ডটা যারা লেখেন না, তাদের মানসিকতা জীবনে চেঞ্জ হবে না। আমিও প্রথম লিখতাম তোমার মতোই, তারপর নিজেকে চেঞ্জ করেছি। বলো আমি ইচ্ছা করে ফেসে গেছি না, কেউ তোমায় ফাঁসিয়ে দেয়নি, তুমি নিজেকে নিজেই ফাঁসিয়েছো। তা সেটা লেখো যে সুইং ট্রেড করতে গিয়ে আমি নিজেকে নিজে ফাঁসিয়েছি, তাহলে কি একটু আত্মরোমন্থন হবে, পরের বার করবে না। দেখো, ভুল আমিও করেছি।
আমি যখন প্রথম 2011-12-তে করতাম তখন আমিও ভুল করেছিলাম, আমিও ভুল থেকেই নিজেকে শিখেছি। একবার ভুল করেছি, তার পরের বার সেটা শুধরে নিয়েছি। ঠিক আছে, মানুষ মাত্রই ভুল করে, এবার এর পরের বার থেকে যা ট্রেড করবে সেগুলোকে এই করবে। ঠিক আছে, আর এইগুলোতে যদি মনে করো যে না আমি ভুল ট্রেড নিয়ে ফেলেছি, লস ফস হচ্ছে, লস হবে, লসটা নিয়ে নিতে হবে, লসটা নিয়ে আবার ভাববে যে এটা একটা অ্যাটলিস্ট মার্কেটকে ফিস দিলাম। কারণ ইনভেস্টমেন্টের জন্য তো নাওনি, ট্রেডিংয়ে স্টপ লস রাখতে হয়, তার জন্য টেকনিক্যাল অ্যানালিসিসটাও জানতে হয়। টেকনিক্যাল অ্যানালিসিসটা জেনে শুনে বুঝে করবে। নেক্সট আমার সুইং ট্রেডিং ব্যাচে যদি সুইং ট্রেডিং শিখতে চাও একটু, যদি আমাকে ভালো লাগে তাহলে আমার কাছ থেকে যদি শিখতে চাও, নেক্সট আমার ব্যাচ শুরু হচ্ছে ধরো আগস্ট সেপ্টেম্বর থেকে আমার সুইং ট্রেডিং নেক্সট ব্যাচ শুরু হবে। সবাইকেই বলে রাখলাম, যারা যারা জয়েন করতে চান আমার অ্যাপটা ইনস্টল করে রাখবেন, ওইখানেই চলে আসবে এনরোলমেন্টের ব্যাপারটা, কিন্তু ক্লাস শুরু হবে ধরুন অগাস্ট সেপ্টেম্বরে। ঠিক আছে, অ্যাপটা কোথায় পাবেন? আমার এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে আমি কিন্তু লিঙ্কটা দিয়ে দিয়েছি, গুগল প্লে স্টোরের লিঙ্ক দেওয়া আছে অ্যাপের। ভারত পাকিস্তান সিজফায়ার নিয়ে ট্রাম্পের খেলা আমাদের দেশের লোকজন ভালোই বুঝেছে। হ্যাঁ, ও তো এখন নোবেল পিস প্রাইজ পাওয়ার জন্যই মনে হয় ছুটছে। আমি বিগিনার, তোমার ভিডিওগুলো দেখে শেখার ট্রাই করছি। ভেরি গুড, ভেরি গুড। নমস্কার স্যার, এইচসিসি আর কি কখনো 50 টাকা পেরোতে পারে? আমি দুদিন আগে আপনার প্রশ্নের পর এইচসিসি দেখেছিলাম, তখন মোটামুটি 38 টাকা 36 টাকায় চলছিল, মাঝখানে 40 টাকার উপরে গেছিলো, তখনও বেরিয়ে যেতে নয় পারতেন। দেখুন, অ্যাজ আ হোল, অ্যাজ আ পোর্টফোলিওর মধ্যে যদি থাকে তাহলে অ্যাটলিস্ট ফান্ডামেন্টাল যদি ভালো লাগে সেই অনুযায়ী দেখবেন। কিন্তু একটাই আমার স্টক আছে বা ট্রেড করতে গিয়ে ফেসে গেছি, তাহলে তো বেরিয়ে যেতে হবে, তাই না? মানে ট্রেডিং হিসাবে নিয়েছিলাম কিন্তু তারপর আমি ইনভেস্ট করে দিয়েছি, তাহলে নয়। আর যদি আপনি বলেন না আমি ইনভেস্টার ফান্ডামেন্টাল দেখে নিয়েছি, তাহলে একটা ছোট্ট প্রশ্ন করছি, দুদিন আগে ওদের এমডি অ্যান্ড সিইও রিজাইন করেছে, এটা কি আপনি জানেন? গুগলে সার্চ করেই পেয়ে যাবেন। ঠিক আছে, যদি দেখেন না এই ঘটনাটা তো আমি জানি না, তার মানে আপনি ফান্ডামেন্টালি খবরাখবর রাখছেন না আপনার কোম্পানি সম্বন্ধে, তাহলে না আপনি ইনভেস্টার হচ্ছেন না আপনি ট্রেডার হচ্ছেন। মাঝখানে প্লিজ ঝুলে থাকবেন না, মাঝখানে ঝুলে থাকবেন না, হয় ট্রেডার হন না হলে ইনভেস্টার হন, মাঝখানে থেকে কোনো লাভ নেই। ঠিক আছে, আমি জাস্ট আপনাকে হিন্টস দিলাম, এবার বুঝে নেবেন কি আপনি কি করবেন। যদি ভাবেন যে না সঞ্জয় দেখো তুমি বলছো কিন্তু এত তো খবরাখবর রাখতে পারি না, পোর্টফোলিওতে 20টা স্টক আছে, 20টা স্টকে কখন কি হচ্ছে এত খবর আমি রাখতে পারি না, কোয়ার্টারলি রেজাল্টগুলোও দেখতে পারি না, ম্যানেজমেন্ট কি বক্তব্য রাখছে সেগুলোও দেখতে পারি না, প্রত্যেক কোয়ার্টারের রেজাল্টগুলো দেখতে ফেকতে হয়। কিন্তু যদি এত সময় না থাকে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তার জন্য মিউচুয়াল ফান্ড আছে, মিউচুয়াল ফান্ডের হাতে দিয়ে দিন। ঠিক আছে, আর না হলে ডাইরেক্ট শেয়ারে করলে নিজেকে পরিশ্রম করতে হবে, কিছু করার নেই, এর কোনো বিকল্প নেই। ক্রুডের দাম কমছে, ইউএস মার্কেট বাড়ছে, এদিকে আমাদের মার্কেট এফআইআই ক্যাশ ফিউচার দুটোতেই সেল করছে, কারণটা যদি বলেন। দেখুন, যাই করুক, এফআইআই যা করছে ওদের আলাদা ব্যাপার, সব এফআইআই যে সবসময় ঠিক করে তা নয়, ওদের এটা নেট সেলিং ফিগার দেখবেন কিছু এফআইআই বাই করছে, কিছু এফআইআই সেল করছে, তো বাইংও তো কেউ করছে, সুতরাং ওটা নেট ভ্যালুটা আসে। ঠিক আছে, যাই হোক, তো এফআইআইরা তো এরকমই একটু উপরের দিকেই সবসময় নেয়, ঠিক আছে, সেটা করুক না। আর ইন্ডিয়ার অ্যালোকেশনটাও যদি বিশ্বের বাজারে দেখেন 3%, হ্যাঁ 3%, ওয়ার্ল্ডের যা টোটাল জিডিপি তার মধ্যে ইন্ডিয়ার অ্যালোকেশন 3%-এর মতো, এটা মনে রাখবেন। একদিন এটা নিয়ে আমি আলোচনা করেছিলাম। তো যাই হোক, সুতরাং কেউ যদি পোর্টফোলিও বিদেশিরা করে, তার মধ্যে ইমার্জিং মার্কেটেরও মধ্যে আবার ইন্ডিয়ার অ্যালোকেশন কিন্তু 2-3%ই থাকে, এটাও বুঝতে হবে, খুব ওভারওয়েট তাও নয়। তো ক্রুডের দাম কমছে, তো ইন্ডিয়ান মার্কেটও তো বাড়ছে, এত নিরাশাবাদী হবেন না। হ্যাঁ, বাইরের মার্কেটে যদি আপনারা কাজ করতেন তখন বুঝতেন খুব অসুবিধা, ওইখানেও মাঝে মাঝে যা চলছিল, এই ইউএসএর যখন ট্রাম্পের এই নাটকগুলো চলছিল ট্যারিফ নিয়ে, তখন ওদের মার্কেটও বাজেভাবে রিয়্যাক্ট করেছে। হ্যাঁ, এখন S&P 500 আবার তার লাইফ হাইয়ের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছে, সেটা তো আমাদের ইন্ডিয়ান মার্কেটও করছে, 26,000-এর কাছাকাছিই তো যাচ্ছে, 25,500 আর 26,000-এর মধ্যে পার্থক্য কী, তাই না? তো ঠিক আছে, নাইস ভিডিও, ওকে, থ্যাংক ইউ স্যার, ভীষণ ভালো লাগলো। হ্যাঁ, থ্যাংক ইউ উৎসব। স্যার, নো বডি লাইকস ওয়ার হুইচ ড্রাস্টিক্যালি ড্যামেজ দ্য কান্ট্রি অ্যাজ ওয়েল অ্যাজ আওয়ার ফিউচার। থ্যাংকস। হ্যাঁ, এটা আমি একবার একটু বলেছিলাম যে নিজেরা একটু কমেন্ট করবেন, যে আমরা এখন টিভি খুলেই যা দেখতে পাই, মানে মাঝে মাঝে তো আমার
ভয় লাগে আমার। আপনাদেরও নিশ্চয়ই কচিকাচারা বাড়িতে যারা ছেলেমেয়েরা আছে, বাচ্চারা, তারা নিশ্চয়ই টিভি চ্যানেল দেখে। হ্যাঁ, কেউ কেউ রিমোট অপারেট করতেও শিখে গেছে, হয়তো কার্টুন চ্যানেল থেকে বেরিয়ে নেক্সট চ্যানেলটা টিপলো, সেটা হয়তো খবরের চ্যানেল। খবরের চ্যানেলে কি দেখছি, বোম পড়েছে, একটু ক্ষতবিক্ষত দেহ পড়ে আছে, বা ধ্বংসের ব্যাপার। হ্যাঁ, কারোর হয়তো ব্যথা লেগেছে, কোনো মা হয়তো কাঁদছে, কোনো বাবা হয়তো কাঁদছে, মানুষজন এই করছে। এই চিত্রগুলো তো তাদের জন্য ঠিক নয় না। কোথায় তারা এখন শক্তিমান দেখবে, বা আমরা আমাদের ছোটবেলায় তাই করতাম, মজায় এই থাকতাম, ঠিক আছে। কিন্তু এখন যেন জিনিসটা খুব এই রকম হয়ে যাচ্ছে, তো সেইটা নিয়ে একটু বলেছিলাম, আর আপনারাও তাতে সহমত কয়েকজন, তো ঠিক আছে, ভালো। খুব ভালো লাগলো। আর যদি আমি প্রশ্নের দিকে যাই, ডোনাল্ড ট্রাম্পের ভুলভাল বক্তব্য, হ্যাঁ ওগুলো তো হয়। আমার স্টাডি বলছে আজ ব্যাকফুটে যাওয়ার কারণ ডেটা অ্যাডজাস্টমেন্ট। আচ্ছা ঠিক আছে, ওই যে নিফটি নিচের দিকে গেছিলো, ডেটা অ্যাডজাস্টমেন্ট কিছু না, ওই মানুষ একটু ভুল বোঝে, তারপর বাজার ওই যে 25,300 টাচ করেছিল প্রথম যে ব্রেকআউটটা হয়েছিল, তার থেকে আবার লাস্টের দিকে নিচে নেমে 25,000-এ বন্ধ দিয়েছিল না দুদিন আগে, যখন মনে করা হচ্ছিল না সিজফায়ার হয়তো ঠিক হয়নি, তাই জন্য ওইটা লাস্টের দিকে একটা অপরচুনিটি। এবং পার্সোনালি আমি ওই সময় বাই অন ডিপস করেছিলাম, আজকে তার ফলটা পাচ্ছি। সেটা নিয়ে একদিন আলোচনা করব, হয়তো কালকে আমার ওই সুইং ট্রেডিং যে পোর্টফোলিওটা আছে বা অ্যাকাউন্টটা আছে সেটা নিয়ে একটু আলোচনা করব। আজকে তো ট্রেডটা একটু দিকে হলো, ম্যাচিওর করলো, তো দেখা যাক কালকে আমি হয়তো ওই অ্যাকাউন্টটার একটু ডিটেলস আনবো আপনাদের সামনে। আচ্ছা, আগে ওয়ার হলে মার্কেট 25 থেকে 30% পড়ে যেত। হ্যাঁ সত্যি, এখন যা রেজিলিয়েন্স দেখাচ্ছে সত্যি ব্যাপার। ওই গা সওয়া হয়ে গেছে, আর কি বলবো, যেটা হওয়া মানে সত্যি খারাপ লাগে। যুদ্ধ গা সওয়া হয়ে যায় মানে বুঝতে পারছেন কোন দুনিয়ায় আছে। মানে আমি তো একসময় মনে করি, একটু আলাদা কনটেক্সটে বলছি, যে ওই যে আছে না আমাদের কথায়, যে কল্কি অবতার আসবে যখন একদম পাপের কানায় কানায় ভরে যাবে, মানব সভ্যতা যখন একদম খারাপ হয়ে যাবে, তখন উনি এসে সব ধ্বংস করে দিয়ে আবার সত্যযুগ থেকে শুরু হবে। হ্যাঁ, এরকম। এবং তার একটা স্পেসিফিক ডেটও দেওয়া আছে, যে এত যুগের পর এত বছর বাদে ওই ব্যাপারগুলো আসে, এরকম কিছু একটা আছে। ঠিক আছে, আমি খুব একটা এক্সপার্ট নই, যতটা একটু জানি তাই বললাম একটা ডেটে। আমার মনে হচ্ছে ওনাকে অনেক আগেই আসতে হবে হয়তো, যে হারে যা জিনিস চলছে। আপনাদের বক্তব্য একটু নিচে লিখবেন। আমার মনে হয় যে হারে চলছে এখন ইদানিং, আমার মনে হয় ওই জিনিসটা মানে যত বছর পরে ওই লেভেলে পৌঁছাবার কথা ছিল তার থেকে অনেক আগেই হয়ে যাবে। সুতরাং ওনাকে ওই প্রিপন করতে হবে ওনার প্ল্যান। হ্যাঁ আমার মনে হয় কালকি অবতারের। যাই হোক, একটু অন্য নোটে বললাম। আচ্ছা, সবার মার্কেট ঠিক আছে, শুধু পরে ইন্ডিয়ান মার্কেট না, আজকে কি বলছো? সুতরাং সবসময় নিরাশাবাদী হয়েও না, ঠিক আছে। মার্কেট যখন পড়ার পড়বে, মার্কেট যখন দাঁড়াবার দাঁড়াবে, চার্ট অনুযায়ী কাজ করো, ঠিক আছে, চলছে। আজকে দেখো 25,500 তো আবার টেনে দিল, ঠিক আছে। এইচডিবি আইপিও ওকে অ্যানালিসিস নিয়ে আমি এইচডিবি বলেছি, আমার 3 বছরের অভিজ্ঞতা থেকে বলছি আপনার বাজার বিশ্লেষণ 99% ঠিক। ঠিক আছে, ভেরি গুড ভেরি গুড, 99% তো অনেক। ঠিক আছে। কোচিন শিপইয়ার্ড কী করবো 2050-এ নেওয়া, অ্যাটলিস্ট ট্রেলিং স্টপ লস নিয়ে রাখুন, যদি ট্রেডিং পজিশন থাকে ট্রেলিং স্টপ লস করে যতদূর কিছু করা যায়। ঠিক আছে। ট্রেডার হলে দেখুন দু রকম, আমি সবাইকেই বলছি। হ্যাঁ, ট্রেডার হলে একটা একটা পাতি ফর্মুলা আছে। ধরুন আমি স্টকটা এই দামে নিলাম, দামটা বেড়ে গেল, কি করব মনে হয় দুটো ব্যাপার। এক, এমন যদি প্রফিট হয় যেটা আপনাকে ঘুমোতে দিচ্ছে না, ছটফট করছেন, তাহলে সেখান থেকে একটু প্রফিট বুক করে নেওয়া সবসময় ভালো। ওই টার্গেট ওসব দেখে হয় না, যে প্রফিট হয় না, অনেক বেশি পজিশন হয়তো নিয়ে ফেলেছিলাম, বা এমন প্রফিট হচ্ছে যেটা আমি শুতে পারছি না, বারবার মনে হচ্ছে কালকে যদি একটু কমে যায় ভয় লাগছে। বাবা ভালো করে ঘুমাও, ঠিক আছে, তার জন্য 50% প্রফিটটা বুক করে নাও, বাদ বাকিটা ট্রেল করো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এইভাবে একটু বুঝতে হবে প্র্যাকটিক্যাল। আমি দেখুন প্র্যাকটিক্যাল কাজ করি, আমি তো পার্সোনালি ট্রেডার না, তাই জন্য প্র্যাকটিক্যাল বলি। অনেকে হয়তো বলবে না টার্গেট পর্যন্ত ধরে রাখতে হবে, ওটাই তো শিখতে হবে। মশাই ওইভাবে কিছু হয় না। হ্যাঁ, আমি যে একটা পজিশন নিয়ে আগে তো আমার কিসের জন্য করছি, আমার নিজের লাইফ ভালো করার জন্য তো ট্রেড করছি। লাইফটাই যদি ঠিক না থাকে, মানে রাতে ঘুমোতে পারছি না, উঠে উঠে ডাও জোন্স কেমন চলছে, গিফট নিফটি কেমন চলছে শুধু দেখছি, তাহলে ওই পজিশনের কি দরকার? তার থেকে ওই পজিশন থেকে একটু প্রফিট বুক করে নিই, তারপরে যদি দামটা আরও বেড়ে যায় হাহুতাশ করবো না যে বাবা ধরে রাখলে আরও লাভ পেতাম না, বাদ বাকি তো আরেকটু আছে। এইভাবে দেখো, ঠিক আছে। এইরকম শর্ট ভিডিও চাই। আচ্ছা যাই হোক, ইউএস মার্কেট বুলিশ আছে, ঠিক আছে, এক কথায় অসাধারণ অ্যাটাক করে দিয়েছে ইউএস বেস ইন কাতার। ওই যে আমি ভিডিওটা করার পরেই কাতারে অ্যাটাক করেছিল, কিন্তু ওটা ফেস সেভিং জাস্ট একটা অ্যাটাক ছিল, ওটা তো বোঝাই গেছে মার্কেটের মধ্য দিয়ে।
বা আপনার ভিডিওর মধ্যে এত বাস্তবতা থাকে যে প্রতিদিন আপনার ভিডিওর জন্য অপেক্ষা করে থাকি। থ্যাংক ইউ যারাই প্রশংসামূলক লিখেছেন বা প্রশংসামূলক ইমোজি দিয়েছেন সবাইকে একবারে বলে দিচ্ছি, সবার তো আলাদা করে কমেন্ট নিতে পারছি না, সবাইকেই আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের জন্যই আমি মোটিভেশন পাই এই জন্য ভিডিওটা আরেকটু লাইক করে দিন, আর এই ভিডিওর নিচেও একটা কমেন্ট আশা করি আপনাদের থেকে। দাদা, কোনো স্টকের দাম ডাবল হলে কি তার মার্কেট ক্যাপও ডাবল হয়? সাধারণত দেখতে হবে যে কেমন স্ট্রাকচারটা আছে, সেটাও সাধারণত ইয়েস। ঠিক আছে, আচ্ছা, কি আইপিও নিয়ে আলোচনা করব, সেখানে আপনারা এনএসডিএল অনেকের নাম লিখেছেন, ঠিক আছে। এইচডিবি তো এসেছে, সেটা নিয়ে আলোচনা করেছি। এনএসডিএলও যখন আশা করবে আমি নিশ্চয়ই করব। এনএসিরও আইপিও নিশ্চয়ই আসতে পারে, সেটা নিয়েও আলোচনা হবে, সবই হবে। যাই হোক, ভিডিওটা শেষ করলাম এখানে। আবার বলি, মার্কেট একদম ঠিক আছে, কোনো তেমন প্যানিকেরও কারণ নেই, তেমন কোনো এইও নেই। এবার দেখুন 500 পয়েন্ট, 25,000 থেকে 500 পয়েন্ট বেড়েছে। এবার যদি একটু কনসোলিডেটও করে বা একটু দাঁড়ায়ও তাহলেও ঠিক আছে, আর যদি না দাঁড়িয়ে উপরে বাড়ে তাহলেও ঠিক আছে। তবে নিচের দিকের একটা লেভেল এখন 25,250, এই জন্যই মার্ক করে রেখেছি। 25,200 থেকে 250 কিন্তু এখন একটা স্ট্রং সাপোর্ট জোন হিসাবে কাজ করবে। আবার একটু লেভেলটা মনে করিয়ে দিচ্ছি, 25,200 থেকে 250, ঠিক আছে। আর উপরের দিকে ধাক্কা বলবো না, একটু দাঁড়ানো এই জায়গাগুলো কিন্তু আছে। মেজর একটা জিনিস 25,750 থেকে 25,800 এই লেভেলটা যদি ক্রস করে যায় তাহলে তো 26,000 খোলামেলা আকাশ, ঠিক আছে। যাই হোক, এবার আমার ভিডিওটা কয়েক মাস আগের একটা ভিডিওতে ছিল যে এই বছরে কি 26,000 হবে, তখন নিফটি অনেকটাই নিচে ছিল, তো 26,000 কি থাকবে? তো আপনাদের কি মনে হয় 26,000 কি এই বছরে যাবে? আর 26,000-এর কি বাকি আছে? আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন সবাই। ভিডিওটাকে ভালো লাগলে লাইক করে দেবেন। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।